রহমান ইব্রাহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ন্যাশনাল কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে তোমাদের স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি ন্যাশনাল কলেজের শ্রদ্ধেয় অধ্যক্ষ জনাব মোহাম্মদ শহীদুল আলম স্যারকে, যার উদ্যোগে আজকে আমরা এই অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রম পরিচালনা করতে পারছি। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা নিজ গৃহে সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি মেনে ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের সামনে হাজির হয়েছি পরিণীতি ও সুশাসন প্রথম পত্রের নবম অধ্যায় নিয়ে। তোমরা জানো নবম অধ্যায়ের শিরোনাম হচ্ছে জনসেবা ও আমলাতন্ত্র। তো চলো আমরা শ্রেণী কার্যক্রম শুরু করি। তো শিক্ষার্থীরা, আগেই বলেছি আমাদের আজকের নবম অধ্যায়ের শিরোনাম হচ্ছে জনসেবা ও আমলাতন্ত্র, ইংরেজিতে যাকে বলা হয় পাবলিক সার্ভিস অ্যান্ড ব্যুরোক্রেসি। এই অধ্যায় শেষে শিক্ষার্থীরা যা যা জানতে পারবে: প্রথমত আমলাতন্ত্র সম্পর্কে জানতে পারবে, আমলাতন্ত্রের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারবে এবং সর্বশেষ আমলাতন্ত্রের কার্যাবলী সম্পর্কে জানতে পারবে। তো শুরু করি আমলাতন্ত্র দিয়ে। আমলা কথাটির সাথে তোমরা হয়তো সবাই কম বেশি পরিচিত আছো। আধুনিক রাজনৈতিক ব্যবস্থার একটি অপরিহার্য অংশ হচ্ছে আমলাতন্ত্র। পৃথিবীতে সকল প্রকার শাসন ব্যবস্থাতেই, যেমন গণতন্ত্র, সমাজতন্ত্র, স্বৈরতন্ত্র, সকল প্রকার শাসন ব্যবস্থাতেই আমলাতন্ত্র রয়েছে এবং আমলাতন্ত্র একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সরকার ব্যবস্থার একটি অপরিহার্য অংশ হচ্ছে আমাদের এই আমলাতন্ত্র, কারণ সরকার যে সকল নীতিমালা প্রণয়ন করে সে সকল নীতিমালা কিন্তু বাস্তবায়ন করে থাকে আমলারাই। তাই রাজনৈতিক ব্যবস্থা বা শাসন ব্যবস্থা আমলা ছাড়া কল্পনা করা যায় না। একটি সমগ্র রাজনৈতিক ব্যবস্থাকে যদি মানবদেহের সাথে তুলনা করা হয়, রাজনৈতিক নেতৃবৃন্দ হচ্ছেন সেই মানবদেহের মস্তিষ্ক এবং আমলাতন্ত্র হচ্ছে সেই মানবদেহের অঙ্গ প্রত্যঙ্গ, যেমন হাত পা। তাই আধুনিক রাজনৈতিক ব্যবস্থা আমলাতন্ত্র ছাড়া কিছুতেই কল্পনা করা যায় না। আমলা একটি আরবি শব্দ, যার অর্থ হচ্ছে আদেশ পালনকারী বা বাস্তবায়নকারী। আমলাতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ব্যুরোক্রেসি, যা ফরাসি শব্দ ব্যুরো এবং গ্রিক শব্দ ক্রেটিন থেকে উৎপত্তি লাভ করেছে। ব্যুরো শব্দের অর্থ হচ্ছে টেবিল বা দপ্তর, ডেস্ক, আর ক্রেটিন শব্দের অর্থ হচ্ছে শাসন বা গভর্নমেন্ট। তাহলে শাব্দিক অর্থে আমলাতন্ত্র হচ্ছে দপ্তর নির্ভর শাসন ব্যবস্থা। যেসব সরকারি কর্মকর্তা কর্মচারী সরকারের আদেশ পালন করে এবং বাস্তবায়ন করে তাদেরকে সাধারণত আমলা বলা হয় এবং তাদের যে শাসন ব্যবস্থা তাকে বলি হচ্ছে আমরা আমলাতন্ত্র। প্রখ্যাত জার্মান সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবারকে আমলাতন্ত্রের জনক বলা হয়, কারণ ম্যাক্স ওয়েবারই সর্বপ্রথম আমলাতন্ত্রের একটি আইনগত ও যুক্তিসঙ্গত মডেল উপস্থাপন করেন। যদিও আমলাতন্ত্র ধারণাটি আরও আগেই জন্ম লাভ করে বা উৎপত্তি লাভ করে, অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগে ফ্রান্সে সর্বপ্রথম আমলাতন্ত্র ধারণাটি উৎপত্তি লাভ করে। ফরাসি অর্থনীতিবিদ দ্য গুর্নে সর্বপ্রথম এই আমলাতন্ত্র শব্দটি ব্যবহার করেন বা আমলাতন্ত্র সম্পর্কে ব্যাখ্যা প্রদান করেন। পরবর্তীতে যেই সমাজবিজ্ঞানী সর্বপ্রথম আমলাতন্ত্রের একটি আধুনিক ব্যাখ্যা প্রদান করেন তিনি হচ্ছেন ম্যাক্স ওয়েবার। তাই ম্যাক্স ওয়েবারকে আমলাতন্ত্রের জনক বলা হয়। সাধারণ অর্থে আমরা বলতে পারি আমলা হচ্ছে শাসন বিভাগের সেই অরাজনৈতিক অংশ যারা বেসামরিক কর্মচারী হিসেবে নিযুক্ত হয়ে রাষ্ট্রের প্রশাসনিক কাজ পরিচালনা করেন এবং তাদের পরিচালিত যেই শাসন ব্যবস্থা বা প্রশাসনিক ব্যবস্থা তাই হচ্ছে আমলাতন্ত্র। আমলাতন্ত্রকে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। অধ্যাপক ফাইনার বলেন, আমলাতন্ত্র বা সিভিল সার্ভিস হলো সেসব পেশাদার কর্মকর্তার সমষ্টি যারা স্থায়ীভাবে কর্মে নিযুক্ত, বেতনভুক্ত ও দক্ষ। অধ্যাপক ফাইনার আমলাতন্ত্রকে একদল পেশাদার সমষ্টি বলে সংজ্ঞায়িত করেছেন যারা কিনা তাদের কর্মে স্থায়ীভাবে নিযুক্ত এবং বেতনভুক্ত এবং দক্ষ। অধ্যাপক অক বলেছেন, এরা হচ্ছেন প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ যারা দক্ষ, পেশাদার, অরাজনৈতিক, স্থায়ী এবং অধীন। অধ্যাপক অগের সংজ্ঞায় একটি বিষয় আমরা লক্ষ্য করব, তিনি আমলাতন্ত্রকে অরাজনৈতিক বলেছেন। আমলাতন্ত্র কিন্তু একটি অরাজনৈতিক সংগঠন, তারা রাজনৈতিকভাবে বা জনগণের দ্বারা নির্বাচিত না, তারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্য দিয়ে
মেধার ভিত্তিতে নিয়োগ লাভ করেছেন এবং তারা তাদের পদে স্থায়ী। এবং আমলাতন্ত্রে কিন্তু পদসোপান নীতি থাকে, তাই একজনের অধীন হয়ে থেকে বা অধীনস্থ থেকে আরেকজন কার্যাবলী সম্পাদন করে থাকেন। প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী অ্যালমন্ড পাওয়েল বলেছেন, আমলাতন্ত্র হলো একটি বৃত্তের সংগঠন যার মাধ্যমে শাসকবর্গ বা বিধান প্রণেতাগণ নিজেদের সিদ্ধান্তকে কার্যকর করার চেষ্টা করে। তিনি বলতে চেয়েছেন, আমলাতন্ত্র হচ্ছে এমন একটি বৃহৎ সংগঠন যার মধ্য দিয়ে শাসক যারা আছেন তারা তাদের সিদ্ধান্তগুলো বাস্তবে পরিণত করেন। তাহলে শিক্ষার্থীরা এ সকল সংজ্ঞা পর্যালোচনা করে আমরা আমলাতন্ত্রকে সংজ্ঞায়িত করতে পারি এভাবে যে আমলাতন্ত্র হচ্ছে বা আমলা হচ্ছে স্থায়ী বেতনভুক্ত দক্ষ পেশাদার কর্মচারী এবং তাদের পরিচালিত যে শাসন ব্যবস্থা তাই হচ্ছে আমলাতন্ত্র। আমি আবার বলছি, আমলাতন্ত্র হচ্ছে স্থায়ী বেতনভুক্ত দক্ষ ও পেশাদার কর্মচারীদের দিয়ে পরিচালিত একটি শাসন ব্যবস্থা, যাকে আমরা বলি আমলাতন্ত্র। এখন আমরা চলে যাব আমলাতন্ত্রের বৈশিষ্ট্যে। শিক্ষার্থীরা প্রথমেই কিন্তু আমলাতন্ত্রের সংজ্ঞায় আমরা আমলাতন্ত্রের কিছু বৈশিষ্ট্য দেখতে পাই। আমি বলেছি আমলারা হচ্ছে স্থায়ী বেতনভুক্ত দক্ষ পেশাদার, এগুলো হচ্ছে আমলাতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এছাড়াও আমলাদের আরও কিছু বৈশিষ্ট্য আছে, যার মধ্যে প্রথমেই আসছে স্থায়িত্ব। স্থায়িত্ব হচ্ছে আমাদের একটি সবচেয়ে বড় বৈশিষ্ট্য। আমলাতন্ত্র একটি স্থায়ী প্রশাসনিক ব্যবস্থা। সাধারণত নির্দিষ্ট বয়সসীমার আগে আমাদেরকে তাদের চাকুরির থেকে বা তাদেরকে চাকুরিচ্যুত করা যায় না। তোমরা জানো যে বাংলাদেশে আমাদের বা সরকারি কর্মকর্তাদের অবসরের বয়সসীমা হচ্ছে 59। এর আগে কিন্তু তাদেরকে তাদের পদ থেকে সরানো যায় না। তারপরে আমলাতন্ত্রের দ্বিতীয় গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে পদসোপান। আমলাতন্ত্রটি পদসোপান ভিত্তিক। পদসোপান নীতির উপর ভিত্তি করে আমলাতন্ত্র পরিচালিত হয়। পদসোপান নীতি হচ্ছে পদের যোগ্যতা ও মর্যাদার উপর ভিত্তি করে পদের ক্রমবিন্যাস বা শ্রেণীবিন্যাস। এই শ্রেণীবিন্যাস অনুযায়ী বা এই ব্যবস্থায় অধস্তন কর্মচারীরা তাদের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে দায়বদ্ধ থাকে, ঊর্ধ্বতন কর্মকর্তার আদেশ মেনে চলে এবং তাদের কাজের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে জবাবদিহি করে থাকে। তোমাদেরকে এর আগেও একবার দেখানো হয়েছিল যে বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থায় পদসোপানটা কেমন। বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থায় পদসোপান নীতিতে সর্বনিম্ন স্তরে আছে সরকারি সচিব, তার ঊর্ধ্বতন স্তরে আছে সিনিয়র সহকারী সচিব, তার উপরে আছে উপসচিব, যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব, সচিব এবং সিনিয়র সচিব। এই পদসোপান নীতির উপর ভিত্তি করে বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থাটা পরিচালিত হয়। তাহলে বলা যায় পদসোপান নীতি হচ্ছে বা পদসোপান হচ্ছে আমলাতন্ত্রের গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য। তারপরে একটি বৈশিষ্ট্য হচ্ছে আনুষ্ঠানিকতা। আমলারা অনেক বেশি আনুষ্ঠানিকতার বাইরে গিয়ে তারা কোনো কার্যাবলী পরিচালনা করতে চায় না বা পরিচালনা করেও না। তারপর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে নিরপেক্ষতা। পূর্বে বলা হয়েছে আমলা হচ্ছে একটি রাজনৈতিক নিরপেক্ষ সংগঠন বা অরাজনৈতিক সংগঠন। রাজনৈতিক কোনো দলের পক্ষ হয়ে আমলারা কাজ করে না। আমলারা সাধারণত একটি রাজনৈতিক নিরপেক্ষ সংগঠন। তার পরবর্তী গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে পদোন্নতি ভিত্তিক। আমলাতন্ত্র হচ্ছে একটি পদোন্নতি ভিত্তিক ব্যবস্থা। সাধারণত কর্মকর্তাদেরকে চাকরিতে নিয়োগ দেওয়ার পর তাদের দক্ষতা ও অভিজ্ঞতার উপর ভিত্তি করে তাদেরকে পদোন্নতি প্রদান করা হয়। তারপরে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে নিরবিচ্ছিন্নতা। আমরা জানি বিশেষ করে আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে সরকার একটি নির্দিষ্ট মেয়াদের জন্য নির্বাচিত হয়। নির্দিষ্ট মেয়াদের শেষে সরকারের কিছু সময় গ্যাপ দিয়ে নতুন একটি সরকার ক্ষমতায় আসে। এই যে এক সরকারের পর আরেক সরকারের বা এক সরকারের চলে যাওয়ার পর আরেক সরকারের আগমন, এই সময়টাতে কিন্তু সরকারের বা প্রশাসনিক কার্যাবলী থেমে থাকে না। এই সময় প্রশাসনিক কার্যাবলীটা কিন্তু পরিচালনা করে যায় আমলারা। প্রশাসনিক ব্যবস্থায় নিরবিচ্ছিন্নতা রক্ষা করা আমলাদের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তারপর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে দায়িত্বশীলতা। আমলারা তাদের কাজে অত্যন্ত দায়িত্বশীল। অধস্তন কর্মকর্তারা তাদের কাজের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে সবসময় দায়বদ্ধ থাকে। তারপর গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে দক্ষতা। আমলাতন্ত্র একটি দক্ষ সংগঠন।
কারণ আমলাতন্ত্রে যারা নিযুক্ত থাকে বা আমলাতন্ত্রে যাদের নিয়োগ দেওয়া হয় তারা প্রত্যেকেই কিন্তু বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্য দিয়ে নিয়োগ লাভ করে, যার ফলে মেধার ভিত্তিতে তারা নিয়োগপ্রাপ্ত হয় এবং নিয়োগ লাভের পরে তাদের দক্ষতা বৃদ্ধি করার জন্য কিন্তু তাদেরকে বিভিন্ন রকম প্রশিক্ষণ প্রদান করা হয়। তাই আমলাতন্ত্র হচ্ছে একটি দক্ষ প্রশাসনিক ব্যবস্থা। তারপরে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে লাল ফিতার দৈরাত্ম্য। এটাকে আমরা বৈশিষ্ট্য বলতে পারি, আবার আমলাতন্ত্রের সবচেয়ে আলোচিত ত্রুটি বা সমালোচনা। লাল ফিতার দৌরাত্ম্য হচ্ছে, আমরা জানি আমলারা বা এর আগেও বলেছে আমলারা অনেক বেশি আনুষ্ঠানিক বা ফর্মালিটিসের বাইরে গিয়ে বা আনুষ্ঠানিকতার বাইরে গিয়ে তারা কোনো কাজ করতে চায় না, যার ফলে যে কোনো কাজ সম্পাদন করতে তারা দীর্ঘ সময় ব্যয় করে। এই যে তাদের এই দীর্ঘ সময় ব্যয় করা, আনুষ্ঠানিকতা, তারপর হচ্ছে কাজের দীর্ঘসূত্রিতা, সেগুলোকেই বলা হয় লাল ফিতার দৌরাত্ম্য। লাল ফিতা কথাটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে রেড ট্যাপিজম, যা এসেছে ইংল্যান্ড থেকে। সে সময় ইংল্যান্ডে এই সরকারি যে সকল কাগজপত্র বা ফাইল, যে জনগণের কাজের জন্য যে ফাইলগুলো, সেগুলো এই লাল রঙের লাল ফিতায় বদ্ধ একটি ফাইলে রেখে দিত, যার কারণে বা যেখান থেকে এই লাল ফিতার দৌরাত্ম্য কথাটি এসেছে। এটা বলতে প্রকৃতপক্ষে আমলাদের দীর্ঘসূত্রিতা ও আনুষ্ঠানিকতাকে বোঝায়। আধুনিক কালে আমলাতন্ত্রের সবচেয়ে বড় ত্রুটি হচ্ছে লাল ফিতার দৌরাত্ম্য। এরপরে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে নির্ধারিত বেতন কাঠামো। আমাদেরকে তাদের নির্ধারিত বেতন কাঠামো অনুযায়ী বেতন প্রদান করা হয়। তাদের এই বেতন কাঠামোটা নির্ধারিত থাকে এবং এই বেতন কাঠামোর সাথে আনুষঙ্গিক যে সকল ভাতা দেওয়া প্রয়োজন সেগুলো সেখানে লিপিবদ্ধ থাকে। পরবর্তী গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে জনকল্যাণ। আধুনিক রাষ্ট্র হচ্ছে কল্যাণকর রাষ্ট্র। জনগণের সর্বাধিক কল্যাণ নিশ্চিত করাই হচ্ছে রাষ্ট্রের অন্যতম লক্ষ্য। তাই জনগণের কল্যাণ সাধনের জন্য যে সকল কর্মসূচি বা সিদ্ধান্ত সরকার গ্রহণ করে থাকে, সেই সকল সিদ্ধান্ত কিন্তু বাস্তবায়ন করে থাকেন আমলারা। তাই জনগণের কল্যাণ সাধন করা হচ্ছে আমলাতন্ত্রের গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য। শিক্ষার্থীরা, এই কয়েকটি ছিল আমাদের আমলাতন্ত্রের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তোমরা তোমাদের পাঠ্য বইয়ে আরও কিছু পাবে, সেগুলো আশা করি পড়ে নিবে। তারপরে চলে যাব আমরা আমলাতন্ত্রের কার্যাবলীতে। আধুনিককালে সরকারের কার্যাবলী আয়তন বৃদ্ধি পেয়েছে এবং তা দিন দিন বৃদ্ধি পেয়ে যাচ্ছে, কারণ আধুনিক রাষ্ট্র কিন্তু আর আগের মতো পুলিশি রাষ্ট্র নয়। আধুনিক রাষ্ট্র কল্যাণকর রাষ্ট্র। জনগণের কল্যাণ সাধন করতে গিয়ে সরকারকে নানাবিধ কার্যাবলী সম্পাদন করতে হচ্ছে। আর এই কার্যাবলী বেশিরভাগ ক্ষেত্রেই বাস্তবায়ন করার জন্য বা এই কার্যাবলীগুলো বাস্তবায়ন করে থাকে কিন্তু হচ্ছে আমাদের আমলাতন্ত্র। তাই আধুনিককালে আমলাতন্ত্রের কার্যাবলী আয়তন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সরকার অনেকাংশে তাদের সার্থকতার জন্য বা তাদের নীতিগুলো বাস্তবায়ন করার জন্য আমলাদের উপর নির্ভরশীল হয়ে যাচ্ছে। এক্ষেত্রে অধ্যাপক ফাইনালের কথা না বললেই না। তিনি বলেছেন, আধুনিক রাষ্ট্রে আমলাতন্ত্রের কাজ কেবল উন্নত মান অর্জন করাই নয়, প্রকৃত প্রভাবে আমলাতন্ত্র ছাড়া সরকার ব্যবস্থাই হয়ে পড়বে অসম্ভব। আমরা না থাকলে সরকার কিছুতেই তার লক্ষ্য অর্জন করতে পারবে না। তাই সরকারের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন করতে গিয়ে আমলারা নানাবিধ কার্যাবলী সম্পাদন করে থাকে, যার মধ্যে প্রথম কাজ হচ্ছে সরকারি আইন ও নীতি কার্যকর করা। পূর্বেই বলেছি, আমলাদের কাজ হচ্ছে সরকার যে সকল নীতিমালা প্রণয়ন করে তা বাস্তবায়ন করা। আইনসভা সাধারণত শাসক বিভাগের প্রধান যারা থাকেন, যেমন মন্ত্রী, তারা হচ্ছে বিভিন্ন নীতিমালা প্রণয়ন করে থাকেন। সেই নীতিমালা প্রণয়ন করার পর বাস্তবায়ন করার দায়িত্ব কিন্তু পড়ে আমলাদের ওপর। সরকারের যাবতীয় নীতিমালা বাস্তবায়ন করে থাকেন আমলারাই। তারপর গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে নীতি প্রণয়ন। আমলারা শুধু যে নীতিমালা বাস্তবায়ন করে তা কিন্তু নয়, সরকার যে সকল নীতিমালা প্রণয়ন করে সেই সকল নীতিমালার খসড়া রূপ কিন্তু প্রণয়ন করে থাকেন আমলারাই। আধুনিক রাষ্ট্রের কার্যাবলী যেহেতু জটিল হয়ে পড়েছে, সে সকল জটিল কার্যাবলী সম্পাদন করার জন্য যে সকল নীতি প্রয়োজন সে সকল নীতি প্রণয়ন করার মতো দক্ষতা আমলাদের মধ্যে থাকে। তাই আমলারা শুধুমাত্র যে নীতিমালা বাস্তবায়ন করে তা নয়, সরকারি বিভিন্ন নীতিমালা যে খসড়া সেটাও প্রণয়ন করে থাকে আমলারা। তারপরে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আইন প্রণয়নে সাহায্য প্রদান। আমরা জানি
আইন সাধারণত বা আইন প্রণয়ন করার কাজ আইনসভার হাতে ন্যস্ত। এছাড়াও কিছু আইন প্রণয়ন করার দায়িত্ব কিন্তু থাকে শাসন বিভাগের হাতে। আমরা এর আগেও পড়েছিলাম যে শাসন বিভাগের কিছু শাসন বিভাগ অর্পিত ক্ষমতাপ্রসূত আইন প্রণয়ন করতে পারেন। সেই সকল ক্ষেত্রে আইনের যে খসড়া থাকে সেই খসড়াটা কিন্তু প্রণয়ন করে থাকেন আমাদের আমলারাই। এরপরে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সরকারি নীতি নির্ধারণে সাহায্য প্রদান। সরকার যে সকল নীতিমালা প্রণয়ন করেন সেই সকল নীতিমালার জন্য প্রয়োজনীয় যে তথ্য প্রয়োজন সেই তথ্য সরবরাহ করেও কিন্তু সহায়তা প্রদান করেন আমলারাই। এরপরে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে শাসন কাজের ধারাবাহিকতা রক্ষা করা। শাসন কার্যের ধারাবাহিকতা রক্ষা করার দায়িত্ব আমাদের ওপর ন্যস্ত। সরকার পরিবর্তন হলেও শাসন কাজের যে ধারাবাহিকতা থাকে সেই ধারাবাহিকতা বজায় রেখে যায় আমলারা। তারপরে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বিচার সংক্রান্ত কাজ। আমলারা বিচার সংক্রান্ত কিছু কাজ করে থাকেন, বিশেষ করে যেমন ট্রেডমার্ক, জমি ক্রয় বিক্রয়, রেজিস্ট্রি ইত্যাদি সংক্রান্ত অনেক বিরোধী কিন্তু আমলারা সমাধান করে থাকেন। এছাড়াও আমলারা বিচার আদালত থেকে যে সকল সিদ্ধান্ত আসে সেই সকল সিদ্ধান্ত কিন্তু আমলারাই বাস্তবায়ন করে থাকেন। এরপরে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে দৈনন্দিন কার্যাবলী সম্পাদন। আমাদেরকে সরকারের নীতিমালা বাস্তবায়ন করার জন্য প্রতিনিয়ত বা দৈনন্দিনই সকল কার্যাবলী পরিচালনা করতে হয়। সেই কার্যাবলী পরিচালনা করার জন্য আমাদের যে শাসন ব্যবস্থাটা থাকে, অভ্যন্তরীণ শাসন ব্যবস্থাটা থাকে, সেই অভ্যন্তরীণ শাসন ব্যবস্থাটা কিন্তু নিয়ন্ত্রণ করে থাকেন হচ্ছে আমলারাই। সেক্ষেত্রে যদি কারো প্রশিক্ষণের প্রয়োজন হয় সেই প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকেন আমলারা। তারপরে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে পেশাগত ও নৈতিক মূল্যবোধের মধ্যে ভারসাম্য রক্ষা করা। আমলারা তাদের যে পেশাগত ও নৈতিক মূল্যবোধের মধ্যে ভারসাম্য রক্ষা করে। একজন সরকারি কর্মকর্তা সিদ্ধান্ত গ্রহণের সময় বা সিদ্ধান্ত বাস্তবায়নের সময় শুধুমাত্র যে পেশাদারিত্ব প্রয়োগ করেন তা কিন্তু নয়, সে মাঝে মাঝে কিন্তু তাদের নৈতিক মূল্যবোধটাও তারা প্রয়োগ করে থাকেন। এর পরবর্তী গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বৈদেশিক সম্পর্ক স্থাপন। আধুনিককালে প্রত্যেকটি রাষ্ট্রই কোনো না কোনোভাবে আরেকটি রাষ্ট্রের উপর নির্ভরশীল, যার ফলে সৃষ্টি হয়েছে এই বৈদেশিক সম্পর্ক। বৈদেশিক সম্পর্ক স্থাপনে আমরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যেমন বিভিন্ন দেশের সাথে চুক্তি, বৈদেশিক নীতি নির্ধারণ ইত্যাদি কার্যাবলী সম্পাদনের মধ্য দিয়ে কিন্তু আমরারা বৈদেশিক নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারপর গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বাজেট প্রণয়ন এবং বিভিন্ন জিনিসের মূল্য নির্ধারণ। শিক্ষার্থীরা, তোমরা দেখে থাকো প্রতি অর্থ বছরে অর্থমন্ত্রী আইনসভায় একটি বাজেট উত্থাপন করেন। সেই উত্থাপিত বাজেটের খসড়াটা কিন্তু সাধারণত প্রণয়ন করে থাকেন আমলারাই। তাছাড়াও বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নির্ধারণের ক্ষেত্রেও কিন্তু আমলারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই সকল কার্যাবলী হচ্ছে আমলাতন্ত্রের গুরুত্বপূর্ণ কার্যাবলী। এছাড়াও আমলারা আরও বিভিন্ন রকম কার্যাবলী সম্পাদন করে থাকে, যেমন শিক্ষা ব্যবস্থা উন্নয়নের জন্য বিভিন্ন রকম নীতিমালা বা শিক্ষা ব্যবস্থাটাকে যুগোপযোগী করার জন্য বিভিন্ন রকম নীতিমালা গ্রহণ করে বিভিন্ন রকম পরামর্শ প্রদান করে থাকেন। এছাড়া সামাজিক পরিবর্তন সাধনের জন্য বিভিন্ন রকম কর্মসূচি বাস্তবায়ন করে থাকেন। এছাড়াও আরও নানাবিধ কার্যাবলী সম্পাদন করে থাকেন। তবে এগুলো হচ্ছে আমলাতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রধান কার্যাবলী। তো শিক্ষার্থীরা, আমি আশা করব তোমরা বুঝতে পেরেছ। যদি কোনো সমস্যা থাকে পরবর্তী ক্লাসে সমাধান করে দেওয়া হবে। এরপরে আমলাতন্ত্রের বাকি অংশ নিয়ে আমরা পরবর্তী ক্লাসে হাজির হব এবং আমলাতন্ত্রের এই অধ্যায় থেকে যে সকল গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্ন আছে সেগুলো প্রদান করা হবে। আজকে এই পর্যন্তই। তোমাদের সুস্থতা কামনা করে আজ শেষ করছি। আল্লাহ হাফিজ।